আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। আমি তোমাদের মাহাদি ভাইয়া আজকে ন্যারেশনের পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। ন্যারেশনের পার্ট 1 এ আমি কিন্তু বলেছিলাম তোমাকে সেখানে 5টা ম্যাজিক বক্স দিয়েছিলাম যে এই 5টা ম্যাজিক বক্স তুমি যদি মুখস্থ করে থাকো তুমি ন্যারেশনের বস বা ডিরেক্ট বস, ঠিক আছে? তো এই ভিডিও শুরু করার আগে, সো বিফোর গোয়িং টু আওয়ার ডিসকাশন, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোশ্চেন, এন্ড দ্য কোশ্চেন ইজ, তুমি এই বক্সগুলো মুখস্থ করছো নাকি করো নাই? আগেই কমেন্টে জানাও। যদি না করে থাকো ভাইয়া তোমাকে হাইলি রিকমেন্ড করবো ন্যারেশনের পার্ট 1 এর ভিডিওটা দেখো, ওখান থেকে তুমি বক্সগুলো মুখস্থ করো, তারপর এখানে আসো। তো এইখানে বুঝতে হলে তোমাকে ওই বক্সগুলো খুব চমৎকার করে আয়ত্তে নিতে হবে, আদারওয়াইজ ইট উইল বি টাফ ফর ইউ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা বলেছিলাম যে সেন্টেন্স ন্যারেশন প্রথমে করব এবং তারপরে সেন্টেন্স মিলে তো প্যাসেজ হবে। তো তোমার কাছে যদি সেন্টেন্স ন্যারেশনের কনসেপ্টটা ফুল ক্লিয়ার থাকে, প্যাসেজ ন্যারেশন তুমি আটকাবে কে? তো এই যে সেন্টেন্স ন্যারেশন, সেন্টেন্স কয় প্রকার ছিল? 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের আমি প্রথম প্রকার লিখে রেখেছি এবং ঠিক এখানে আমি তোমাকে দেখাবো স্ট্রাকচার গুলো কেমন হয়। অনেকে আছে সেন্টেন্স চিনে না যে ওই সেন্টেন্সটা আসলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি অন্য কিছু। তো এই ভিডিও শেষেই তুমি বুঝতে পারবা যে ভাই কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্স থাকলে আমি ডিরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডিরেক্ট করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, অ্যাসার্টিভ বাক্য মানে এই বিবৃতিমূলক বাক্যে তুমি কি করে বুঝবা? একটা সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর ঠিক ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, লাস্টে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। যখন দেখবা কোনো বাক্যের গঠন শৈলী এইভাবে হয়েছে, তখন তুমি বুঝতে পারবা এটা অ্যাসার্টিভ বাক্য। একটা এক্সাম্পল দেখো, আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। তো আই কিন্তু এই বাক্যের সাবজেক্ট এবং ভার্ব কোনটা? পছন্দ করা। এবং এই ভার্ব যখন হোয়াটের উত্তর দিবে তখন তুমি অবজেক্ট পাবা। হোয়াট, তুমি কি পছন্দ করো? কফি পছন্দ করো। তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তুমি পেলা, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। তো এই অ্যাসার্টিভ বাক্যের আমি যদি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে চাই, কিভাবে করবো? দেখো, ডিরেক্ট ন্যারেশনে লেখা আছে হি সেড টু মি আই লাইক কফি, সে আমাকে বলেছিল আমি কফি পছন্দ করি। এবার আমি তোমাকে বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, এই যে ইনভার্টেড কমা, এখান থেকে শুরু এখানে শেষ, এতটুকুর নাম কি বলো? রিপোর্টেড স্পিচ। মনে আছে কিনা বলো তো? রিপোর্টেড স্পিচ। এবং এই ইনভার্টেড কমার বাইরের অংশটা একে কি বলে? রিপোর্টিং ভার্ব। তাহলে আমি বলছিলাম তুমি আগে দেখে নাও কোথায় চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বের একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি? সেইড টু। তাহলে সেইড টু চেঞ্জ করে কি হবে? আমাদের বক্সগুলোতে লেখা ছিল বক্স নাম্বার 2, সেখানে বলেছিলাম যে অ্যাসার্টিভ বাক্য যদি হয় তাহলে আমরা সেইড টু কে বাদ দিব এবং ঠিক এই জায়গায় আমরা লিখে ফেলবো হি টোল্ড মি। মনে রেখো, সেইড টু বদলে বাক্যটা অ্যাসার্টিভ হলে সেইড টু কে তুলে দিয়ে টোল্ড লিখতে হবে এবং অবজেক্ট লিখে ফেললাম টোল্ড মি। ঠিক আছে, তারপরে ইনভার্টেড কমা তুলে দিবা। ইনভার্টেড কমা তুলে কি আনতে হবে? যেহেতু এই বাক্যটা অ্যাসার্টিভ, তাহলে ইনভার্টেড কমা তুলে আমাকে দ্যাট নিয়ে আসতে হবে। হি টোল্ড মি দ্যাট। বুঝতে পারছো? এবং আই লাইক কফি, এই যে সাবজেক্ট, এই আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো আমাদের একটা নোট ছিল যে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, এন্ড থার্ড পারসন নো চেঞ্জ, ও একাই 100, ওকে চেঞ্জ করার ক্ষমতা নাই। তার মানে আই যদি ফার্স্ট পারসন হয় সাবজেক্টকে ফলো করবে। এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? হি। তাহলে আমরা এই পাশে কি লিখবো? হি। আচ্ছা, এবার V1 থাকছে, লাইক কিন্তু V1। তো V1 থাকলে আমরা কি করতে হবে? V2 করতে হবে। বক্সে লেখা ছিল। আমি কিন্তু একটা শর্টকাট হয়ে দিয়েছিলাম যে যাদের টেন্সের স্ট্রাকচার মনে থাকবে না, যে প্রেজেন্ট ইনডিফারেন্ট থাকে আমাকে পাস্ট ইনডিফারেন্ট করতে হবে, মনে নাই থাকতে পারে। তো এর জন্য একদম লাস্ট টাইম বলেছিলাম যে তুমি তাহলে এটা একটা বক্স যা শর্টকাট হইতে মুখস্থ করো, V1 থাকলে V2 হবে, হ্যাড থাকলে হ্যাড হবে, অ্যামিটার থাকলে ওয়াজার হবে। তো সেই পার্সপেক্টিভ থেকে যেহেতু এখানে V1 আছে, তোমার এখানে কি করতে হবে? V2 করতে হবে। তো লাইকের V2 বলে ফেলো, লাইকড, হি লাইকড। এরপরে কি আছে? অবজেক্টে ছিল কফি। এই ভার্বের পরে অবজেক্টে কোনো চেঞ্জ নাই। তো হি টোল্ড মি দ্যাট হি লাইকড করতে হবে, এখানে ইডি দেব। তো হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি।
তো এটা কিন্তু সবচেয়ে সহজ উপায় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, জাস্ট তুমি ডিরেক্ট ছিল ডিরেক্ট করে ফেললা। ওকে, তো এবার দেখো ইন্টারোগেটিভ বাক্য যদি হয় তাহলে সেন্টেন্সটা কেমন হবে। ইন্টারোগেটিভ বাক্য আসলে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হবে, আর না হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। এবার অক্সিলারি দিয়ে শুরু হলে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে কি আমাদের এই অক্সিলারি দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা তুলে দিব, ঠিক ওই স্থানে আমাদের ইফ লিখতে হবে। মনে আছে ওই বক্স দেখে নিতে হবে, কিন্তু তুমি যদি বক্সটা পড়ে না থাকো আমি আবার বলতেছি বক্সটা দেখে নাও একটু, আগের ভিডিওতে আছে। বসির সেড টু মি আর ইউ গোইং টু ঢাকা, আর ইউ গোইং টু কলেজ। তো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে দুই ভাবে, একটা বলেছিলাম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে সেটা ডাব্লিউএস কোশ্চেনই বসবে, আর যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইফ নিতে হবে। তো বশির সেড টু মি, বশির আমাকে বলেছিল আর ইউ গোইং টু কলেজ, তুমি কলেজ যাচ্ছ। তো আমরা অনেকে আবার কলেজে পড়লেও বা কলেজ সবসময় বললেও কলেজের বাংলা জানি না। তুমি যদি জেনে থাকো তাহলে কলেজের বাংলা তো অবশ্যই কমেন্টে বলবা। তো আর ইউ গোইং টু কলেজ এই সেন্টেন্সটা শুরু কি দিয়ে হয়েছে? অক্সিলারি দিয়ে। আমি তোমাদের বোঝার জন্য উপরে কিন্তু লিখে রাখছি যে এই সেন্টেন্সটা যে ইন্টারভিউ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবা। ওই সেন্টেন্সটা শুরু হবে অক্সিলারি ভার্ব দ্বারা, তারপর সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, লাস্টে কি থাকবে? একটা কোশ্চেন মার্ক থাকবে। যখনই দেখবা যে কোশ্চেন মার্ক আছে তার মানে ওই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে তো তুমি মানে দেখেই বলা যাবে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, এবং লাস্টে কি থাকবে? কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, রাইট? তো যেহেতু এখানে অক্সিলারি দিয়ে শুরু ছিল তার আমাদের নিয়মটা কি ছিল তার আগে একটু বলে ফেলো। যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য তাহলে এই যে সেই টু রিপোর্টিং ভার্বের এখানে চেঞ্জ হয়ে কি হবে? সে কিন্তু এখন উত্তর করেনি, সে কিন্তু কি করেছে? জিজ্ঞেস করেছিল। তার মানে জিজ্ঞেস করেনি যেটা কি একটু বলো। তোমার ডিরেক্ট থেকে আমরা যদি ইনডাইরেক্ট করে ফেলি এখানে, তাহলে তুমি কোথায় করবা? রিপোর্টিং ভার্বের এই সেই টু কে বাদ দিতে হবে। তাহলে আমি লিখলাম যে বশির এখন যে তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে আস্ক মি, বশির আস্ক মি। এবার দেখো ইনভার্টেড কমা তুলে দিতে হবে, দিয়ে যেহেতু সেন্টেন্সটা অক্সিলারি ছিল অ্যামিজার, ওয়াজ ওয়্যার, শ্যাল শুড, ক্যান কুড, হোয়াটএভার, যখন দেখবে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে ঠিক ওখানে এটাকে তুলে দিয়ে কি লিখতে হবে? ইফ লিখতে হবে। এবার মনে রেখো সেন্টেন্সটা যাই হোক, ওয়েদার ইট ইজ ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি বা এনিথিং এলস, তোমাকে করতে হবে কি তোমার মেইন ফোকাসটা হচ্ছে ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। তো অ্যাসার্টিভ বাক্যে যদি রূপান্তর করতে হয়, একটু আগে করছো কিন্তু অ্যাসার্টিভ বাক্যের শুরু তো ভাই সাবজেক্ট দ্বারা, সাবজেক্ট দ্বারা বলো, কিন্তু ইন্টারভিউ বাক্য শুরু কি দিয়ে হয়েছে? অক্সিলারি দিয়ে হয়েছে। তো তোমাকে এখান থেকে আগে কি অক্সিলারি নিবা? যদি নাও তাহলে তুমি স্ট্রাকচার করে চেঞ্জ করলা। আমাদের মেইন ফোকাস সেন্টেন্সটা যাই দেখ হোয়াটএভার, আমাদেরকে উই হ্যাভ টু ট্রান্সফার দিস সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে ওই সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দ্বারা। তাহলে তোমাকে খুঁজে ফেলতে হবে এই সেন্টেন্সে কোথায় সাবজেক্ট আছে। আর ইউ গোইং টু কলেজ, তুমি কলেজ যাচ্ছ, তো ইউ তো সাবজেক্ট, এখানে যে ব্যক্তি কাজটি করতেছে সে সাবজেক্ট, ইউ সাবজেক্ট, ইউ কোন পারসন বলো? সেকেন্ড পারসন। এবার আমরা পড়ছিলাম না ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দেখো বশির সাবজেক্ট ছিল, এবার অবজেক্ট কিন্তু মি। তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম কিন্তু আমি লিখেছিলাম সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ, আই, মি, মাই, শি, হার, হার। তো ঠিক ওই অনুযায়ী এই ইফ দিয়ে নতুন একটা বাক্য শুরু হলো, রাইট? ইফ দিয়ে শুরু হওয়া বাক্যকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যাংশের একটা ভার্ব দরকার। আচ্ছা, ইফ দিয়ে যদি শুরু হয়, নতুন বাক্য শুরু হলে, নতুন ক্লাস শুরু হলে, তখন তুমি এখানে সাবজেক্ট দরকার কিনা? তাহলে সাবজেক্ট নিতে হবে। তাহলে মি তো অবজেক্টিভ ফর্ম, এই মি এর সাবজেক্টিভ ফর্মটা কি বলে ফেলো? আই। তাহলে এখানে মি পরিবর্তন করে কি লিখবো? আই লিখলাম। ইফ আই, এবার এই যে অ্যামিজার আছে কিন্তু আর, তো আমি বলেছিলাম কি যদি অ্যামিজার থাকে আমাদেরকে কি লিখতে হবে? ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। এবার আয়ের সাথে কোনটা যায়? যেহেতু আই সিঙ্গুলার আমাদেরকে অবশ্যই ওয়াজ নিতে হবে। তো লিখলাম আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি কলেজ যাচ্ছিলাম। বুঝতে পারছো কিনা? আর যদি তুমি টেন্স ফলো করো তাহলে এখানে কোথায় ছিল এটা আগে? আর ইউ গোইং টু কলেজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি করলা? পাস্ট কন্টিনিউয়াস করে ফেললা। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সিম্পল ভাবে কি মনে রাখবা? ওখানে অ্যামিটার থাকলে ঠিক এখানে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। ঠিক আছে? ওকে, এবার দেখো তো তুমি দেখলা যে অক্সিলারি দিয়ে শুরু হলে সেন্টেন্সটা কেমন হবে। এবার ওই সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে কি করতে হবে তোমাকে? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে আরো সহজ। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোশ্চেনই বসবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। যেমন তুমি অক্সিলারি থাকলে এটাকে তুলে দিয়েছিলা, তুলে দিয়ে ফানছিলা, বাট ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস বসাতে হবে। তো প্রথমে চেঞ্জ করে ফেলো, রিপোর্টিং ভার্বের স্টেট টু চেঞ্জ হয়। তাহলে লিখলাম যে শি
said to me, ওখানে আসলে এটা তুমি কি লিখবা, she asked me, কারণ সেখানে জিজ্ঞেস করতেছিল। তো ইন্টারোগেটিভ বাক্যে আমরা said to কে তুলে দিয়ে কি লিখবো, she asked, কাকে আস্ক করছে, মি। আরেকটা ব্যাপারটা হচ্ছে অনেকে আবার কি করে জানো, ধরো অবজেক্টটা দেয় না, বাট তুমি অবজেক্টটা ক্লিয়ার করে দিবে, কারণ তুমি বেস্ট। কারণ তুমি দেখো কেন বলছি, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। এখন তুমি দেখে অবজেক্টটা না দাও সামহাও, স্পেশালি প্যাসেজ লেসন করার সময় অনেকে এটা স্কিপ করে যায়, বা ওইখানে দেওয়া নাই, ধরো তোমাকে প্যাসেজের মধ্যে অবজেক্টটা দিবে না, বা তুমি বুঝে নেবা যে কে কাকে বলতেছে, এবং অবজেক্টটা তুমি ওখানে ক্লিয়ার করে দিবা। করলে কি হবে, সেটা তুমি যে বললা সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তখন দেখবে এখানে অবজেক্টটা নাই, তুমি লেখো নাই ভুলে, তখন তুমি ঘাবড়ে যাবা, নার্ভাস হয়ে যাবে যে কোথায় গেল অবজেক্ট, অবজেক্ট কোনটা, কাকে ফলো করবো তাহলে আমি। এই জন্য সব সময় ট্রাই করবা যে সাবজেক্ট, ভার্ব এবং তারপর অবজেক্টকে লিখে দেওয়া, এটা হচ্ছে বেস্ট হবে তোমার জন্য। তো শি আস্কড মি, এবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোশ্চেনই বসে, তার মানে এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে মানে কিছু আমার দরকার নেই এক্সট্রা, হোয়ার, তাহলে লিখলাম এখানে হোয়ার। এবার আবার বলতেছি সেন্টেন্সটা যাই হোক, আমাদের ফোকাস কোথায়, অ্যাসার্টিভ করব, রাইট। এবার অ্যাসার্টিভ যদি করতে হয় সাবজেক্ট খুঁজতে হবে, তাহলে হোয়ার হ্যাভ ইউ গন, এই বাক্যের সাবজেক্ট কোনটা বলে ফেলো একটু কমেন্টে, সাবজেক্টটা কোনটা, ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সো সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্ট কে। অবজেক্টে কে ছিল, মি। তাহলে এইবার এই সেন্টেন্সটা হোয়ার দিয়ে আবার শুরু হয়েছে, শুরু হলে এখানে আমার সাবজেক্ট দরকার না, তাহলে এই যে মি তো অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা ভাই, আই, তাহলে লিখলাম হোয়ার আই। এবার আমাদের সিম্পল ওয়ে বলেছিলাম যে যদি হ্যাভাস থাকে, ঠিক ওইখানে হ্যাভাস কে বাদ দিয়ে আমাদের কি আনতে হয়, হ্যাড আনতে হয়, তাই না। হ্যাভাস থাকলে হ্যাড আনতে হয়, তাহলে আমি যে হ্যাড কে বাদ দিলাম, বাদ দিয়ে কি লিখবো এখানে, হোয়ার আই হ্যাড, এরপর কি ছিল, গন। এখন কি কোশ্চেন মার্কটা দিব না, দিব না, কারণ আমাদের এটা কি করেছি আমরা, অ্যাসার্টিভ বাক্যে ট্রান্সফার করে ফেলেছি, জাস্ট ফুল স্টপ, একদম সিম্পল। তো এবার দেখো বাক্যটা যদি ইম্পারেটিভ হয় তাহলে কেমন হবে। আমি কিন্তু লিখছি যে ইম্পারেটিভ বাক্য তুমি কিভাবে চিনতে পারবা, ওই সেন্টেন্সটা ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে। যখনই দেখবা সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে ওই সেন্টেন্সটা ইম্পারেটিভ বাক্য। তো এবার ইম্পারেটিভ দেখো একটু বুঝে নাও, এখানে গিভ মানে দেওয়া, তোমরা সেন্টেন্সটা শুরু হয়েছে কি দ্বারা, ভার্ব দ্বারা। ভার্ব দ্বারা শুরু হলে আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি এটা কি বাক্য, ইম্পারেটিভ বাক্য, রাইট। তো বাক্যটা যদি ইম্পারেটিভ হয় তাহলে আমাদেরকে সেই টু এখানে কি করতে হবে, আমি বলেছিলাম যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার লিখতে হবে, মনে আছে তো, আদেশ বোঝালে অর্ডার লিখতে হবে। যদি উপদেশ বোঝায় তাহলে কি লিখতে হবে, উপদেশ বোঝালে আমাদেরকে অ্যাডভাইস লিখতে হবে, ওকে। এবার যদি অনুরোধ বোঝায় তাহলে কি লিখতে হবে, অনুরোধ বোঝালে আমাদেরকে রিকোয়েস্টেড লিখতে হবে। আর তুমি যদি কিছুই না বুঝো, যেখানে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ কিছু বুঝতেছে না, তখন কিছু না বুঝলে তুমি কি লিখতে পারবা, কিছু না বোঝালে তুমি তখন টোল্ড লিখতে পারবা, কিছু না বোঝালে তখন টোল্ড লেখা যাবে। তো একটু বুঝে নাও, গিভ মি এ কাপ অফ টি, তাহলে এখন একে কিন্তু অবশ্যই কি একটা আদেশ করতেছে, রাইট। আদেশ করলে আমরা কি নিব, সেন্টেন্সটাতে অর্ডার নিব। তো সেই টুকে আমি বাদ দিব, বাদ দিয়ে কি লিখবো, আই অর্ডার্ড, কাকে অর্ডার করেছিলাম, হিম, তাকে। এবার এই যে বাক্যটা যদি ইম্পারেটিভ হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে আনতে হবে, এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ যদি হয় আমরা টু নিয়ে আসবো, আর যদি নেগেটিভ হয় নেগেটিভ, তাহলে আমরা কি লিখবো, নট টু লিখবো। তো এই সেন্টেন্সের মাঝে কোনো নাবোধক শব্দ আছে, নাই, তার মানে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা ইনভার্টেড কমা তুলে দিব, দিয়ে কি আনতে হবে, টু লিখতে হবে, লিখলাম টু, আই অর্ডার হিম টু, বুঝতে পারছো কিনা, আই অর্ডার হিম টু। এবার টু এর পরে ভাই আমি সবসময় কিন্তু বলছি একটা ব্যাপার দেখো, তো আমরা পড়ছি যে ভি1 থাকলে আমাদেরকে ভি2 করতে হবে, রাইট। কিন্তু খাতায় ভালো করে লিখে রাখো, রাইট ফর্ম অফ ভার্বেও কাজে লাগবে এটা, ঠিক আছে, 100%। আমি পড়াইছিলাম রাইট ফর্ম ভার্বে যে মডাল অক্সিলারির পরেও ভি1 বসে, সবসময় মডাল অক্সিলারির পরে কি বসবে, ভি1, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এবং যখনই তুমি দেখবা টু, তখন কি বসে হবে, টু প্লাস ভি1 বসে কিন্তু। তো সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু মাইন্ডেড টু এর পরে সব সময় ভি1 বসবে। সো এই জন্য আমি কি করতে পারবো না, ভি1 আছে ভি2 করতে পারবো না। আদারওয়াইজ এখানে টু না থাকলে আমি কিন্তু ভি2 করতাম। তো এখানে টু যেটা আছে তাহলে লিখবা সরাসরি এইটাই, যে টু গিভ, ওকে। এবার মি কোন পারসন বলো, ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টে কে ছিল, আই। তাহলে এই যে ভার্ব, এটা কিন্তু ভার্ব, তো ভার্বের পরে কি সাবজেক্টই বসবে না, অবজেক্ট বসাতে হবে। তাহলে এই যে সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্মটা কি, মি, তো টু গিভ মি, এরপর কোনো চেঞ্জ নাই,
এই যে আমাদের এ কাপ অফ টি যা আছে ইট উইল রিমেইন সেম। ওকে, ইট উইল রিমেইন সেম। তো এ কাপ অফ টি, আমি আদেশ করেছিলাম যে আমাকে একটা চা দাও, এ কাপ অফ টি, হয়ে গেল। জাস্ট সিম্পল হতে তুমি এভাবে করে ফেলবা। ওকে, এবার দেখো আমাদের বাক্যটা যদি ইম্পারেটিভ হয় এবং সেই বাক্য দ্বারা যদি নেগেটিভ বাক্য হয়, তো নেগেটিভ বলে কি করতে হবে একটু দেখে নাও। যেহেতু ডোন্ট টেল এ লাই, তো ডু একটা ভার্ব ছিল, তো এই ডোন্ট টেল এ লাই এই সেন্টেন্সটা যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছিল, মানে এই বাক্যটা কি হবে? ইম্পারেটিভ বাক্য, রাইট? এবার বাক্যটা দ্বারা কিন্তু নেগেটিভ মিন করতেছে, নট লেখা আছে। তো দ্য টিচার সেড টু মি, এই সেন্টেন্সের মুডটা বুঝো, কি বলতেছে? আমাকে আদেশ দিচ্ছে না, কেউ উপদেশ দিচ্ছে? টিচার্সরা আমাদের কি দেয়? অ্যাডভাইস দেয়, তাই তো, উপদেশ দেয়। আমি লিখে ফেলবো যে উপদেশ থাকলে কি করতে হবে? আমাকে অ্যাডভাইস করতে হবে। তো এই যে রিপোর্টিং ভার্বের সেড টু কে আমি বাদ দিব, ঠিক এখানে কি লিখতে হবে? দ্য টিচার, লিখলাম দ্য টিচার অ্যাডভাইসড মি, আমাকে টিচার কি করছে? উপদেশ দিয়েছে। দ্য টিচার অ্যাডভাইসড মি। তো বাক্যটা এই যে আমাদের যেহেতু নেগেটিভ বাক্য, ইনভার্টেড কমা তুলে লিখে রাখছিলাম আমি, নেগেটিভ থাকলে কি হবে? নট টু আনতে হবে কিন্তু এখানে। তো আগে ছিল কিন্তু টু, কারণ অ্যাফার্মেটিভ করেছিলাম, এবার কি হবে? নট টু। তাহলে কি লিখবো? নট টু। এবার দেখো ভাই, টু প্লাস কি বসে? ভি1। তাহলে এখানে ভার্ব ওয়ান কোনটা ছিল? টেল। তাহলে এই টেলকে সরাসরি তুমি নিয়ে নাও, তো নট টু টেল গেল, নট টু টেল। এরপর অবজেক্টে যা আছে ইট উইল রিমেইন সেম, নট টু টেল এ লাই। তো আমি কিন্তু দেখালাম যে ইম্পারেটিভ বাক্য আসলে দুই ভাবে হতে পারে। অ্যাফার্মেটিভ হলে তুমি টু নিয়ে শুরু করবা, নেগেটিভ হলে নট টু দিয়ে শুরু করবা, একদম। তো এবার বাক্য যদি অপটেটিভ বাক্য হয় তাহলে ঠিক কিভাবে করতে হবে? অপটেটিভ বাক্য চেনার উপায়টা কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে, তুমি যদি দেখো সেন্টেন্সটা মে অথবা লং দ্বারা শুরু হয়েছে, দেখো তো একটু, এই সেন্টেন্সের শুরু করা দ্বারা কি দ্বারা? মে দ্বারা না? তো মে অথবা লং দ্বারা শুরু হলে ওই বাক্যটা কি বাক্য হবে? অপটেটিভ বাক্য হবে। এবার অপটেটিভ বাক্যর ক্ষেত্রে তুমি কি করবা? এই সেট টুকে বাদ দিতে হবে সবসময়। বাদ দিয়ে মনে রাখতে হবে কিন্তু আমরা কি নিয়ে আসবো এখানে? প্রেড অথবা উইশ নিয়ে আসবো। একটা লিখলে হবে, তোমার ইচ্ছা, হ্যাঁ, ইটস আপ টু ইউ। প্রেড বা উইশ লিখবো আমরা। তো প্রথমে লিখে ফেলো ফাদার। তো ফাদার কি লিখবে এখানে? প্রেড বা উইশ একটা ইচ্ছা তোমার, লেখো। লিখলাম প্রেড, ফাদার প্রেড মি। এবার ইনভার্টেড কমা বাদ দিব। বাদ দিয়ে কি লিখতে হবে বলো তোমাকে একটু? ফাদার প্রেড মি, সাবজেক্ট খুঁজতে হবে। কি লিখতে হবে? সাবজেক্ট। আমাদের যে মূল ফোকাসটা কি? বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ বাক্যের শুরুই সাবজেক্ট দ্বারা। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, এখানে সাবজেক্ট কোনটা? আল্লাহ। তাহলে নিয়ে আসো এখানে আল্লাহ। এবার আমরা কি জানতাম যে মে থাকলে মাইট করতে হবে, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তাহলে বলো তোমাকে মাস্ট থাকলে কি হবে? জানো কমেন্ট একটু। তো ফাদার প্রেড মি, আল্লাহ। এবার কি লিখবো? মে যেহেতু আছে তাহলে মেকে আমি তুলে দিব, তুলে দিয়ে এখানে কি লিখতে হবে? মাইট করবো। এটাকে আমি চেঞ্জ করে কি লিখলাম? মাইট। এবার মাইট কিন্তু কি একটা মডাল অক্সিলারি। তো শর্টকাট লিখে নাও, মডাল প্লাস কি হয়? ভি1 বসে। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু পড়েছি যে ভি1 থাকলে ভি2 করতে হবে, বাট মডাল প্লাস ভি1, আমরা কি বলেছিলাম? টু প্লাস সবসময় ভি1 বসে, সারা বছর সারা জীবন এমনই হবে কিন্তু, মানে কোনো চেঞ্জ করা যাবে না। তো মডাল প্লাস ভি1 বসাতে হবে। তো মাইট যেহেতু মডাল অক্সিলারি, জাস্ট আমি ভি1টা বসাবো, ব্লেস। দেয়ার উইল বি নো চেঞ্জ। ওকে, এবার ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে। অবজেক্টে কে ছিল? মি। তাহলে এখানে কি লিখবা? মি। তো ফাদার পেইড মি, আল্লাহ মাইট ব্লেস। ও একটা জিনিস আমরা কিন্তু ভুল করেছি এখানে, সেটা হচ্ছে এখানে আমরা ভুলে কি দিই নেই, যে এই যে দ্যাট ছিল আমাদের ইনভার্টেড কমা দিলে কি আনতে হবে? দ্যাট নিয়ে আসতে হবে না? দ্যাট কিন্তু দেই নেই আমরা, এখানে লিখতে হবে কিন্তু দ্যাট। তো ফাদার প্রেইড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তো খাতা লিখে ফেলো যে এখানে কিন্তু ইনভার্টেড কমা দিলে কি আনতে হবে? দ্যাট নিয়ে আসতে হবে। তো আমি আগে বলি ফাদার প্রেইড মি দ্যাট, এরপর সাবজেক্ট নিতে হবে আল্লাহ, এরপর মডেল ছিল ভি1, মাইট করলাম, মডেলের পর সময় ভি1 বসে। তো ফাদার পেইড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস। এবার ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, অবজেক্টকে ফলো করবে। অবজেক্টে ছিল মি, লিখলাম মি। তো ফাদার পেইড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তো 5 প্রকার সেন্টেন্সের একদম শেষের সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এখন দেখবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কিভাবে করতে হবে, এবং সবচেয়ে সহজ উপায় কি? এই দেখো, এক্সক্লেমেশন সিম্বল থাকবে। তো সেন্টেন্সটা শুরু হবে কি দ্বারা? হোয়াট অথবা হাউ দ্বারা। তারপর অ্যাডজেক্টিভ লিখবো, নাউন, সাবজেক্ট, ভার্ব, এবং ঠিক লাস্টে কি থাকবে? এই যে অনেকে বাংলায় বলে এটা হচ্ছে আবেগসূচক চিহ্ন। তো এটা কিন্তু একটা তোমরা ভুল নাম দিয়েছো, আবেগসূচক চিহ্ন না, এটা একটা অন্য নাম আছে। আমাকে সরি, আবেগসূচক চিহ্ন আমরাই বলে ফেলি, আর তোমরা বলো কি তাকে? বিস্ময়সূচক চিহ্ন। তো বিস্ময়সূচক চিহ্ন নাকি আবেগসূচক চিহ্ন, কোনটা হবে সঠিক? একটু বলো তোমাকে কমেন্টে দেখি।
বিস্ময়সূচক চিহ্ন নাকি আবেগসূচক চিহ্ন? তো অনেকে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলে এটা বিস্ময়সূচক চিহ্ন, বাট হবে ওটা আবেগসূচক চিহ্ন। কেন হবে পরে বলবো, বাস তুমি একটু কমেন্টে জানো যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে। তো হি সেড টু মি হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এবার সেন্টেন্সটা ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, দেখছো? এবং বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝতে পারছো জানো? দেখো ফুল আছে, পৃথিবীতে যত ফুল আছে সব ফুলই অ্যাডজেক্টিভ। বিউটিফুল, ফেথফুল, ওয়ান্ডারফুল, কিন্তু ওই ফুল দ্বারা যদি নাম বোঝায় যেমন রোজ, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা একটা নাউন হবে। কিন্তু শর্টকাট চেনার উপায় কিন্তু দেখবা যখন ওই ওয়ার্ডের শেষে ফুল লেখা আছে, তো যত ফুল আছে পৃথিবীর মধ্যে সব ফুলই কি হবে? অ্যাডজেক্টিভ। ফুল লেখা আছে ওয়ার্ডের শেষে, অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে বলবো অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভ থাকলো, বার্ড একটা নাউন, দেখছো? অ্যাডজেক্টিভ পরে কি বসবে? নাউন বসবে। এবার সাবজেক্ট থাকবে, কি থাকবে? ভার্ব থাকবে। আর লাস্টে কি? এই যে আবেগসূচক চিহ্ন থাকবে, ঠিক আছে? এক্সক্লেমেশন সিম্বল যাকে বলে। তো যখন দেখবা যেটা আছে ঠিক তখন বুঝবা কি বাক্যটা এক্সক্লেমেটর বাক্য আছে। এবার এই বাক্যের মুড বুঝতে হবে, কারণ সেইড টুকে চেঞ্জ করে এক্সক্লেমেটর বাক্য হলে আমরা কি লিখি? এক্সক্লেম উইথ জয় হতে পারে, এক্সক্লেম উইথ জয়, অথবা হতে পারে ওয়ান্ডার, অথবা হতে পারে এক্সক্লেম উইথ সরো। এবার যদি আনন্দ বোঝায় তাহলে জয় হবে, যদি বিস্ময় বোঝায় তাহলে ওয়ান্ডার হবে, দুঃখ বোঝালে সরো হবে। তো এই বাক্য কি বলতেছে? হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। আনন্দ বোঝাচ্ছে, বিস্ময় বোঝাচ্ছে, তাহলে একটা লিখলেই হবে যে জয় অথবা ওয়ান্ডার। বাট তুমি আবার ভুলেও কিন্তু সরো লিখবা না, তাই দুঃখ, ঠিক আছে? দুঃখ বোঝালে তুমি সরো লিখতে পারতা, বাট এখানে তো দুঃখ বোঝাচ্ছে না। হি সেড টু মি হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। তো লিখলাম যে হি এক্সক্লেম, এই যে সেড টুকে বাদ দিয়ে দেখলাম কি এক্সক্লেম উইথ জয়। এবার এই যে ইনভার্টারকে আমরা বাদ দিব, দিয়ে কি লিখবো আমরা? দ্যাট। লিখে ফেললাম দ্যাট। এই যে বাক্যটা এক্সক্লেমেটর ছিল, বাট করতে হবে কিসে? অ্যাসার্টিভ বাক্যে। অ্যাসার্টিভ বাক্যে শুরু হয় সাবজেক্ট দ্বারা। তো হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এই বাক্যের সাবজেক্ট কোনটা ছিল? এই যে ইট হচ্ছে সাবজেক্ট, এই যে ইজ কিন্তু ভার্ব। তো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। দেখছো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। তো প্রথমে কি লিখবো আমরা? ইট। এবার কি ছিল আমাদের নিয়মে? যদি অ্যামিজার থাকে তাহলে আমরা কি লিখবো? ওয়াজ ওয়ার লিখবো, রাইট? তাহলে এখানে কোনটা বসবে বলো আমাকে একটু। যেহেতু ওয়াজ সিঙ্গুলার, ইটও সিঙ্গুলার, তাহলে আমরা এই ইটের সঙ্গে কি নিব? ওয়াজ নিয়ে নিব। তো লিখবো হচ্ছে ইট ওয়াজ। এবার মনে রেখো এখানে কি লেখা ছিল? ওয়াটে। দেখছো ওয়াটে আসছিল, এই যে ওয়াটে। তো ওয়াটে থাকলে কি করতে হবে? একটু খাতায় লিখে রাখো। ওয়াটে থাকলে আমাকে লিখতে হবে এ ভেরি, এই ওয়ার্ডের বদলে। হ্যাঁ, তো কি লিখবো আমরা? দ্যাট ইট ওয়াজ আ ভেরি, এরপরে যা আছে তাই, আর কোনো চেঞ্জ নাই। বাকি রইল কি? বিউটিফুল বার্ড। তো ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। দেখছো? তো 5 প্রকার সেন্টেন্সের আমরা কিন্তু ন্যারেশন সলভ করে ফেললাম। এবার বাকি আছে কি জানো? প্যাসেজ ন্যারেশন বাকি আছে। প্যাসেজ ন্যারেশন করার জন্য তুমি বিভিন্ন বইয়ে ঘেটে ঘেটে দেখবা যে অসংখ্য রুলস দেওয়া আছে। তো আমি তোমাকে এই ভিডিওর মধ্যে মাত্র 5 থেকে 6টা বা সর্বোচ্চ 7টা রুলস শেখাবো। এই 5 থেকে 6টা রুলস তুমি খাতায় নোট করে দেখবা, তাও দেখবা যে ওই তোমাকে বই পড়ে এতগুলো গাদা গাদা মতো মেমোরাইজ করতে হবে না। রুলস গুলো 5 থেকে 6টা ইটস এনাফ ফর ইউ, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো আশা করি ভিডিওটা তুমি এখনো দেখতেছো, না টেনে দেখে যাও, কারণ এটা হচ্ছে প্যাসেজ নারেশনের সবচেয়ে মানে সবচেয়ে বেস্ট হতে করার নিয়ম। জাস্ট 5 থেকে 6টা রুলস, তোমার আর বেশি না, ঠিক আছে? তো দেখো সেন্টেন্স যদি থাকে ইয়েস লেখা থাকে তো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি থাকে নো তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এবার যদি থাকে স্যার তাহলে কি লিখবা? রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট, একটা লিখলে হবে। হ্যাঁ, বোথ আর কারেক্ট। তো আমি আবার বলি, মুখস্থ করে ফেলো ক্লাসের মধ্যে। ইয়েস থাকলে কি হবে? রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। ওকে, এবার লেটস বা লেটাস যদি তুমি কোথাও পাও, দেখো ইম্পারেটিভ বাক্য কিন্তু। তো লেটস বা লেটাস থাকলে তুমি কি করবা? সেড টু উঠিয়ে দিবা, লিখবা কি? সাজেস্টেড বা প্রপোজড। এরপরে যে ইনভার্টেড কমা থাকে না, একে বাদ দিবা, দিয়ে কি লিখবা? দ্যাট। এরপরে সাবজেক্ট লিখবা, এবারে শুড লিখবা। বাকি অংশে কোনো চেঞ্জ হবে না, ইট উইল রিমেইন সেম। তো লেটস বা লেটাস এর নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করে রাখো, কারণ এইগুলো ছাড়া কিন্তু প্যাসেজ নারেশন করতে গেলে তুমি চমৎকার সমস্যায় পড়বা। তো এগুলো খাতায় নোট ডাউন করে রাখো, প্রতি প্যাসেজ দেখবে এগুলো আসতেছে। হ্যাঁ, সেন্টেন্স নারেশন এবং এগুলো তোমাকে হেল্প করবে, দুটো মিলে একসাথে প্যাসেজ নারেশন তুমি হবা রাজা। তো আরেকটা ইম্পর্টেন্ট রুলস দেখো, সেটা হচ্ছে কাউকে সম্বোধন করলে, সম্বোধন মানে কি? ডাকা, কাউকে আহ্বান করতেছ তুমি। ধরো এটা হচ্ছে বললা ভাই একটু দিকে আসেন বা বোন একটু দিকে আসেন। তো সেক্ষেত্রে তুমি যদি ডাকো এভাবে সম্বোধন করে ফেলো, তখন তোমাকে লিখতে হবে কি? অ্যাড্রেসিং অ্যাস। এবার যেটা বলে ডাকবা ঠিক ওটা এখানে লিখবা। যেমন আমি লিখছি যে হি সেড টু মি ব্রাদার ক্যান ইউ হেল্প মি।
তো এখানে ব্রাদার আছে, কিন্তু আমি এটা আগে লিখবো, সেন্টেন্সের শুরুতে লিখবো কি, দেখো সেন্টেন্সের শুরুতে লিখবো হচ্ছে এই দেখো অ্যাড্রেসিং অ্যাজ লিখতে হবে, কিন্তু এই যে বলেছি আমি অ্যাড্রেসিং অ্যাজ। তো অ্যাড্রেসিং অ্যাজ সম্বোধন করেছি, কি বলে সম্বোধন করেছি আমি, ব্রাদার, তো লিখলাম অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, এবার কমা দিলাম। এরপরে ঠিক আগের নিয়মে যারা পারবা আগে তাদের করে ফেলবা, আমার আগে করে ফেলবা, যে ক্যান ইউ হেল্প মি বাক্যটা ইন্টারোগেটিভ বাক্যে আছে, তো ঠিক ব্রাদারের কাছ থেকে এটা শেষ, মানে তোমাকে আটকা ছিল কোন জায়গায়, যে ব্রাদার সমস্যা ছিল না, তো ব্রাদারের কারণে সম্বোধন করতে বলে নিয়ে আসলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। এরপর কিন্তু আগের নিয়মে ক্যান ইউ হেল্প মি বাক্য ইন্টারোগেটিভ বাক্য, তাহলে সেই টুকে তুলে দিব, কি লিখবো, হি আস্ক মি, দেখলাম হি আস্ক মি। এবার সে যেহেতু সেন্টেন্সটা ক্যান একটা মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তো অক্সিলারি দিয়ে শুরু হলে কি হয়, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কি আনতে হয়, ইফ আনতে হয়। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি আস্ক মি ইফ, এবার সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট কোনটা, ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্ট কে, অবজেক্টে কি আছে, মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম লাগবে, কারণ ইফ দিয়ে নতুন একটা ক্লজ শুরু হলো, বাক্যাংশ শুরু হলো, তাহলে এই সাবজেক্ট নিয়ে আসে, মি এর সাবজেক্টিভ ফর্মটা কি, আই। এবার ক্যান থাকলে কি করতে হয়, কুড করতে হয়, লিখলাম কুড। এবার কুডটা একটা মডাল অক্সিলারি, এরপরে কি বসবে, ভি ওয়ান বসবে, তো হেল্প কোনো চেঞ্জ হবে না, হবে না, আমি আবার মনে করে দিই তোমাকে, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল বক্সে পড়েছিলাম ভি ওয়ান থাকলে ভি টু হবে, রাইট, বাট মডাল অক্সিলারি পরে সবসময় কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, এটা সারা জীবনই বসবে। তো এই দেখো কুড একটা মডাল অক্সিলারি, তো এবারে কি করবা, জাস্ট ভি ওয়ান হেল্প আছে কিন্তু হেল্প লিখবে সরাসরি, কুড ইউ হেল্প। এবার মি কোন পারসন বলো, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে, সাবজেক্টে কে ছিল, হি, তাহলে এই জায়গাটা কার, ভার্বের পরে, এটা তো ভার্ব তাই না, ভার্বের পরে জায়গাটা কার বসো বলো, অবজেক্টের জায়গা, তাহলে এই হি এর অবজেক্টিভ ফর্মটা কি, হি থাকলে কি হবে, হিম, তাহলে এখানে কি লিখবো আমরা, এই যে হিম লিখে ফেললাম। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম। তো দেখো প্যাসেজ নারেশনের মধ্যে প্রায় দেখা যায় যে থ্যাংক ইউ কথা থাকে, দেখবা এটা এইচএসসি হোক বা এসএসসি, থ্যাংক ইউ থাকলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে কেমন ভাবে করতে হবে। তো থ্যাংক ইউ যখন থাকবে তখন আমাদের একটা নিয়ম আছে, নিয়মটা কি দেখো তো, প্রথমে সাবজেক্ট লিখবা, এরপরে থ্যাঙ্কড প্লাস কি লিখবা, অবজেক্ট, সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট, বুঝতে পারছো। এবার হি সেড টু মি থ্যাংক ইউ, তো এখানে যখন থ্যাংক ইউ পাইছো, প্রায় পাওয়া প্যাসেজ নারেশনে প্রায় প্রায় পাওয়া যায় এটা, ঠিক আছে, হি সেড টু মি থ্যাংক ইউ, তখন তুমি কি করবা, জাস্ট দেখো আমাদের কি লাগবে বলছে, থ্যাংক ইউ থাকলে সাবজেক্টটা নিব আমরা, তো বলো সাবজেক্ট কোনটা এখানে, হি, তাহলে লিখবো আমরা হচ্ছে হি, বুঝছো কিনা, লিখবো হচ্ছে হি। এবার জাস্ট থ্যাঙ্কড বলছে, মানে সব বাদ, এই সব কি বাদ, জাস্ট আমি থ্যাঙ্ককে কি করবো, থ্যাঙ্কড লিখবো, তো লিখলাম হি থ্যাঙ্কড, বোঝা গেল। এবার অবজেক্ট কোনটা ছিল, এই যে মি, হি সেড টু মি থ্যাংক ইউ, তো আমরা কি লিখবো এখানে, মি, হি থ্যাঙ্কড মি, ওকে, সবচেয়ে সহজ কিন্তু এটা, সাবজেক্ট থ্যাঙ্কড আর অবজেক্ট, এবার সাবজেক্টটা নিলাম, থ্যাঙ্ক লিখলাম, পর অবজেক্ট ছিল লিখলাম অবজেক্টটা। তো গুড মর্নিং, ইভিনিং বা নাইট, হোয়াট এভার, মানে গুড মর্নিং বলুক, ইভিনিং বলুক, নাইট বলুক, আফটারনুন বলুক, তো ব্যাপারটা হচ্ছে গুড মর্নিং ইভিনিং এরকম উইশ করলে কি বলতে হয় বা কিভাবে করতে হয়, দেখো তো একটু, সাবজেক্ট প্লাস উইশ প্লাস গুড মর্নিং নাইট বা ইভিনিং, তাই আমাদের করতে হবে কি, সাবজেক্ট লিখতে হবে প্রথমে, এবার পরে কি লিখবা, উইশ লিখবা, এবার কি লিখবা, গুড মর্নিং নাইট ইভিনিং হোয়াট এভার তোমাকে যেটা দিবে ওটাই জাস্ট লিখবা। তো আই সেড টু হিম গুড মর্নিং, সাবজেক্ট কোনটা বলো, লিখলাম আই, এবার সেড টু কে বাদ দিব, দিয়ে কি লিখবো এখানে, উইশড, তো আই উইশড। এবার কাকে উইশ করছো, এই দেখো হিম লিখলাম, আই উইশড হিম, পরে কি বলছে আমাকে, যেটা দেওয়া থাকবে আর কি আমার এখানে রিপোর্ট স্পিচে, গুড মর্নিং থাকলে গুড মর্নিং লিখবো, নাইট থাকলে নাইট লিখবো, তো এখানে ছিল গুড মর্নিং, তো লিখলাম আই উইশড হিম গুড মর্নিং। সবচেয়ে সিম্পল, এখানে কিন্তু সবাই প্রায় আটকে যায়, তো ব্যাপারটা একদম সিম্পল, নোট ডাউন করে রাখো, সবচেয়ে উপকার দিবে। তো প্যাসেজ নারেশনের আরো একটা সমস্যা, গুড বাই থাকলেও আটকে যাও অনেকে, গুড বাই থাকলে কি হবে, গুড বাই থাকলে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই লিখতে হবে, এই স্ট্রাকচারটা খুব ভালো করে তোমার মাথায় রেখে দাও। তো হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, তো আমরা লিখবো এখানে দেখো, তো হি সেইড কে বাদ দিয়ে লিখতে হবে, সাবজেক্ট লেখার পরে বেড লিখতে হবে, লিখলাম হি বেড, এবার অবজেক্ট লাগবে, কিন্তু অবজেক্ট এই বাক্যের অবজেক্ট কোনটা বলো, মাই ফ্রেন্ডস, তো এই বন্ধু কার, আমার নাকি তার বলো তো, তার, তো আবার দেখো এই মাই কোন পারসন বলো, ফার্স্ট পারসন, তো আমরা জানি যে ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে, থার্ড পারসন নো চেঞ্জ, তো ফার্স্ট পারসন যেহেতু সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টে কি আছে ভাই, হি লেখা আছে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম লাগবে এখানে, তো লেখো তো
হি সেইড, এই দেখো হি সেইড লেখার পরে কার বন্ধু, কার, আমার না তার, তার বন্ধু, তাহলে মাই ফ্রেন্ড নাকি হিজ ফ্রেন্ডস, তো লিখবো হিজ ফ্রেন্ডস, হি বেড হিজ ফ্রেন্ডস, তারপর কি বলো গুড বাই, তো হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। একদম সিম্পল সহজ, কেন আটকা বুঝি না, কারণ তোমার মাথায় কি নাই, এই স্ট্রাকচারটা নাই, সুন্দর করে খাতায় লিখে রাখো। তো দেখো একদম আমাদের শেষ পরে চলে আসছে ভিডিও, সেটা হচ্ছে সব, কিন্তু তবে শেষ হলে কি জানো, বলে না শেষ ভালো তার সব ভালো তার, এটা হচ্ছে সবচেয়ে ভালো। মানে এইটা প্রেজেন্টেশনে এটা ছাড়া আগানো যায় না, একটা মিনিটও না, একটা সেকেন্ডও না। তো কি বলছি, কোন বক্তার পর পর একাধিক উত্তরের ক্ষেত্রে, মানে একটা ব্যক্তি যদি বারবার কথা বলে, ধরো আমি ঘুমাবো, আমি খাবো, আমি পড়তে বসবো, মানে আমি কথা বলছি কয়বার, 3 বার। তো প্রথমবার যখন বলছি তখন কি লিখবো, সেইড বা টোল্ড। বাক্যটা যদি কি হয়, অ্যাসার্টিভ হয়, মাইন্ডেড। অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে প্রথমবার কি লিখবে, সেইড বা টোল্ড। দ্বিতীয়বার কি লিখবা, এন্ড অ্যাডেড। আর তৃতীয়বার কি লিখবা, ফার্দার অ্যাডেড। বাক্যটা যদি কি হয়, অ্যাসার্টিভ হয়। এবার বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে একই ব্যক্তি বারবার বললে আমরা কি লিখবো। তো ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কি হবে, যে প্রথমবার বললে আস্ক, প্রথমবার বললে কি হবে আস্ক, এবার দ্বিতীয়বার বললে কি হবে অলসো আস্ক, আর তৃতীয়বার বললে কি হবে ফার্দার আস্ক। তো এই কটা জিনিস তুমি যদি তোমার মাথায় রাখো, ইনশাল্লাহ তোমার প্যাসেজ ন্যারেশন করতে কোনো প্রকারের সমস্যা হবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি ভাই। তো ভিডিওটা দীর্ঘক্ষণ হয়ে গেছে, কারণ আমরা বলেছিলাম লেকচার 2 শেষ করে দিব হচ্ছে আমাদের ন্যারেশনের সকল রুলস, যে কারণে তোমরা অনেক ধৈর্য ধরে দেখেছো ভিডিও। তো আমি মনে করি যে যারা ধৈর্যশীল, সফলতা তাদের জন্যই। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও না দিচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। আসসালামু আলাইকুম।